মেয়েটার। বিয়ে হতেই পরিবর্তন আসলো নীরার। সব মেয়েরাই বুঝি পরিবর্তন হয়। এতদিন বাদে কল দিতে একটু সংকোচ অনুভব হলেও প্রয়োজনের খাতিরে বাধ্য হয়ে কল করতে হলো। তার উপর রাত যখন 10টার বেশি, এত রাতে কাউকে কল দিয়ে বিরক্ত করা মোটেই শোভনীয় কাজ নয়। প্রিয়তার ভীষণ অপছন্দের তালিকায় থাকা অন্যতম কাজ এটি। দুবার রিং হতে ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো। প্রিয়তা আমতা আমতা করে বলল, জি, এটা নীরার নাম্বার। হ্যাঁ, কি চাই? নীরাকে? ওর কাছে কি চাই? প্রিয়তা বিরক্ত হলেও এমন প্রশ্নে। ওর কাছে কি চাই সেটা হয় ওকেই বলবো, তোর তাতে কি ভাই? কিন্তু প্রিয়তা এমন কিছু বলল না। সে ভীষণ বিনয়ের সুরে বলল, ওকে একটু দরকার ছিল। আমি ওর ফ্রেন্ড প্রিয়তা। একটু যদি ওর কাছে ফোনটা দিতেন ভীষণ উপকৃত হতাম। লোকটার প্রতিক্রিয়া ওপাশ থেকে প্রিয়তা বুঝল না, কিন্তু যতটুকু অনুমান করলো লোকটা ভীষণ রকম বিরক্ত হয়ে ফোনের দিকে চেয়ে আছে। অপেক্ষা করুন, ও বাচ্চাদের খাওয়াচ্ছে। জি অবশ্যই। প্রিয়তা ফোন কানে অপেক্ষা করলো। পাক্কা 3 মিনিটের মাথায় নীরার কণ্ঠ ভেসে এলো। হ্যালো, প্রিয়তা বলছিস? প্রিয়তা ভীষণ বিরক্ত বোধ করলেও হাসি মুখে বলল, হ্যাঁ, কেমন আছিস? কতদিন বাদে তোর সাথে কথা বলার সুযোগ হলো। প্রিয়তার কথা বলার ধরন এমন যেন সে নীরার সাথে কথা বলতে পেরে ভীষণ আনন্দিত, কিন্তু বাস্তবিকভাবে সে প্রচণ্ড রকম বিরক্ত। নীরার হাজবেন্ড শুরুতেই তার মেজাজের দফা রফা করে ফেলেছে। টুকটাক কথা শেষে প্রিয়তা মলিন কণ্ঠে বলল, একটা হেল্প করতে পারবি? বল। অ্যাকচুয়ালি আমার একটা বাসা দরকার, ছোট্ট একটা ফ্ল্যাট, আমার একা থাকার মতো। আচ্ছা, আমি তোকে জানাবো। ধন্যবাদ। প্রিয়তা ফোন রাখলো। কিছুটা নিশ্চিত হয়ে সে বিছানায় গা এলিয়ে দিল। ফোনের দিকে তাকাতে দেখলো আয়াজ মেসেজ করেছে। প্রিয়তার রিপ্লাই দিতে মন চাইল না। তার এখন ভীষণ ঘুম পাচ্ছে। ভীষণ বলতে ভীষণ। প্রিয়তা ফোন সাইলেন্ট করে টেবিলে রাখলো। সে জানে কিছুক্ষণ বাদে আয়াজ কল করবে। একবার নয়, দুবার করে টানা 1 ঘন্টা কল করবে। অতঃপর প্রিয়তা ঘুমিয়ে পড়েছে ভেবে সুন্দর করে একটা মেসেজ পাঠাবে। এই ছেলেটা যাবতীয় কাজ এখন প্রিয়তার মুখস্থ হয়ে গেছে। প্রিয়তা একটা বাসা খুঁজে পেয়েছে, এক ব্যাটের ছোট্ট একটা ফ্ল্যাট। 6,000 টাকা, এর থেকে ভালোবাসা পাওয়া অসম্ভব। নীরার মামা শ্বশুরের বাড়ি হয় অল্প ভাড়া, সহজে বাসাটা পেয়ে গেছে সে। সকালে খাওয়া দাওয়া শেষ হতে প্রিয়তা কোনো ভনিতা ছাড়াই বলল, আমি এ মাসেই শিফট করছি। জাহিদ অবাক চোখে তাকালো। বোকা চোখে তাকিয়ে বলল, শিফট করছো মানে? ইটস সিম্পল। আপনাদের সংসারে আর কতদিন? তাছাড়া আমার জন্য আপনাদের কম ঝামেলা সহ্য করতে হচ্ছে না। এখন যেহেতু আমি নিজেই চলতে পারি, নিজেকে চালাতে পারি, তাই আমি আমার মতো করে থাকতে চাই। বলতে পারেন নিজের বাকি জীবনটা নিজের মতো করে চালাতে চাই, আপনাদেরও ছুটি দায়িত্ব থেকে। কত বড় একটা কথা কত সহজে বলে ফেলল প্রিয়তা। প্রিয়তার গলা ধরে আসতে চাইছে, কিন্তু সে শক্ত হয়ে বসে রইল। জাহিদ নির্বাক হয়ে প্রিয়তার মুখের দিকে তাকালো। সে কল্পনায়ও ভাবতে পারেনি প্রিয়তা বাড়ি থেকে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নেবে। সে তো সবসময় প্রিয়তার নিজের মেয়ের মতো করেই দেখেছে। তার চোখের কোণে পানি জমল। মুচকি হেসে সে বলল, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলছো, এখানে আমার আর কি বলার? তুমি বড় হয়েছো, নিজের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি উঠে চলে গেলেন। সুজলা কোনো কথা না বলে স্বামীর পিছু পিছু রুমে চলে গেল। তুলি অনেক আগেই খেয়ে শুয়ে পড়েছে। প্রিয়তা টেবিলে বসে রইল। সবাই চলে যেতে রত্না দৌড়ে এলো। আপা, আপনি সত্যিই চলে যাবেন? প্রিয়তি মাথা নাড়ালো। রত্না মন খারাপ করলো একটু, পরক্ষণেই বলল, এতদিনে আপনি একটা সঠিক কাজ করছেন আপা। একটু খারাপ লাগলেও আমি খুশি হয়েছি। আপনি চিন্তা করবেন না, 2 দিন পর পর আমি আপনার দেখতে যাবনি। প্রিয়তা হেসে ফেলল। কিছু ভালোবাসা হয় নিঃস্বার্থ। এই যে রত্না, তার প্রতি ভালোবাসা কতটা নিঃস্বার্থভাবে মেয়েটা তাকে ভালোবাসে। এই ভালোবাসা আপন মানুষদের কাছ থেকেও পাওয়া যায় না। 2 দিনের মাথায় প্রিয়তা নতুন বাসায় উঠল। রত্না পুরোটা দিন প্রিয়তার হাতে হাতে ঘর গুছিয়ে দিল। প্রিয়তা ওর মামার বাড়ি থেকে কিছুই আনেনি। টুকটাক প্রয়োজনীয় জিনিস সব নিজেই কিনে নিয়েছে। যদিও জাহিদ অনেক জোরাজুরি করেছিল, কিন্তু প্রিয়তা সাফ মানা করে দিয়েছে। সজলা প্রিয়তাকে কঠিনভাবে বলে দিয়েছে সে যেন আর এ বাড়িতে ফিরে না আসে। উত্তরে প্রিয়তা মুচকি হেসে বলেছিল, চিন্তা নেই মামি,
আপনাদের মুক্তি দেওয়ার শপথ যখন করেছি সেটার পরিপূর্ণভাবেই সম্পন্ন করব। তুলি ভীষণ কেঁদেছিল, বারবার প্রিয়তাকে না যেতে বলেছিল। প্রিয়তা ওকে জড়িয়ে ধরে চুপ করেছিল। তার চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরেনি। কষ্ট পেতে পেতে তার হৃদয় পাথর হয়ে গেছে। বিকেল হওয়ার পূর্বে রত্না চলে যায়। প্রিয়তার সব গুছিয়ে বারান্দায় দাঁড়ায়। সূর্য হেলে পড়েছে। লাল রাঙা আকাশে কয়েকটা কাক উঠতে দেখা যাচ্ছে। প্রিয়তা বিষণ্ণ মনে আকাশের দিকে তাকালো। চোখের কোণে জলরাশির দেখা মিলল। ধরে আসা গলায় বলল, সব খারাপ কেন আমার সাথেই হয়? আমাকে কেন সব হারাতে হয়? কেন ইগনোর করছেন প্রিয়তা? আয়াজের কণ্ঠের গভীরতা অনেক। সাধারণত আয়াজ তাকে প্রিয়তা বলে ডাকে না। এটা তখনই ডাকে যখন আয়াজ খুব রেগে থাকে কিংবা যখন খুব বেশি কষ্ট পায়। প্রিয়তা তপ্ত শ্বাস ফেলল, শান্তভাবে বলল, তোমার পড়াশোনায় ফোকাস করা উচিত আয়াজ। আমি তো পালিয়ে যাচ্ছি না। যেতে চাইলেও যেতে দিব না। দিও না, তবুও পড়াশোনায় ফোকাস করো। আয়াজ হাসল। প্রিয়তার নাক টেনে দিয়ে বলল, আপনি প্রফেশনাল টিচারের মতো ব্যবহার করছেন প্রিয়। প্রিয়তা চমকালো। আজকাল সে একটুকুতেই চমকে যায়। এই ছেলেটা তাকে চমকে দেওয়ার বিশেষ রকম ক্ষমতা রয়েছে। প্রিয়তা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কণ্ঠে তেজ এনে বলল, তুমি এভাবে যখন তখন আমায় ছুবে না আয়াজ। আয়াজ ব্যথিত হলো। হাত গুটিয়ে নিয়ে ছোট করে জবাব দিল। সরি। ইতিমধ্যে পার্কে অনেক কপতির ভিড় জমেছে। ব্যস্ত হয়ে উঠেছে ঝিমিয়ে থাকা পার্কটি। প্রিয়তা আর চোখে আয়াজের দিকে তাকায়। কালো রঙের শার্ট উজ্জ্বল শ্যামলা দেহে দারুণ মানিয়েছে। হঠাৎ করে প্রিয়তার মন খারাপ হলো। সে উদাস হয়ে বলল, পিচ্চি, কেন তুমি আমার বড় হলে না? প্রিয়তা কথায় আয়াজ গম্ভীর হলো। প্রিয়তার দিকে গম্ভীর হয়ে তাকালো। কাট গলায় বলল, আমাকে আর কখনোই পিচ্ছি সম্বোধন করবেন না। এর শাস্তি দিতে আমি কৃপণতা করব না। প্রিয়তার মনে হলো সে এই পিচ্চি ছেলেটাকে ভয় পাচ্ছে। তার ভয় পাওয়া উচিত না, কিন্তু সে পাচ্ছে। এই শীতল গলার স্বর তাকে জমিয়ে দিচ্ছে। সে চেয়েও পারছে না আয়াজের কথার অমান্য করে তাকে পিচ্চি বলে রাখতে, কিন্তু সে বলতে চাইছে, পিচ্চি, আমাকে ধমকানোর আগে 5 বার ভাববে, কেননা আমি তোমার থেকে গুনে গুনে 5 বছরের বড়। একের পর এক মেসেজ আসছে। প্রিয়তা কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। এই নিখিলের সমস্যা কি? এত মেসেজ কেন দিতে হবে? আর সে মেসেজ দিলেও বা প্রিয়তা কেন রিপ্লাই করবে? প্রিয়তা আবারও বইয়ে মন দিল। অবহেলা পড়ে রইল ফোনটি আগের স্থানে। এর মাঝে ডোরবেল বেজে উঠল। দরজা খুলতে দেখলো বাড়িওয়ালা দাদু থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বুঝে না সবসময় এমন থমথমে মুখ করে থাকার কারণ। দিদা কি তাকে আদর যত্ন করে না? প্রিয়তা মিষ্টি হেসে সালাম দিল। জবাবে দাদু থমথমে মুখে তাকালো। কিছু বলবেন দাদু? আমার বাড়িতে থাকতে কিছু নিয়ম আছে, সেগুলি জানাতে এসেছি। এমন কাট কথায় প্রিয়তা নাই চাইতেও বিভ্রান্ত হলো। মানুষ বুঝি শুরুতেই এমন কথা বলে? জি, ভিতরে এসে বসুন। লোকটা জবাব দিল না, তবে হাতের ইশারা বুঝালো সে এখানেই ঠিক আছে। প্রিয়তা নড়ে চড়ে দাঁড়ালো। তার কেমন জানি নিজেকে আসামি আর সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে জজ মনে হচ্ছে। প্রিয়তার একটা ভুল কথা তার প্রাণ কেড়ে নেবে, এমন দমবন্ধ অনুভূতিতে প্রিয়তা হাঁসফাঁস করে উঠল। বাড়িওয়ালারা বুঝি এমনই হয়? চাকরি করো নাকি? জি। রাত করে বাড়িতে ফেরা চলবে না, সে তুমি যত বড় চাকরি করো না কেন। জি না, বড় চাকরি করি না, প্রাইমারি স্কুলের গেস্ট টিচার। লোকটা চশমার ওপর থেকে কপাল কুঁচকে তাকালো। এখানে কপাল কুঁচকানোর কি আছে? প্রিয়তার ইচ্ছা হলো লোকটাকে বলতে, দাদু, আপনার কপালের চামড়া কি ছোট থেকেই অমন কুঁচকানো? দরজা জানালা আটকাই থাকবে, একা মেয়ে মানুষ, সাবধানতা নিজের মধ্যে। আমি আমার কর্তব্য পালন করলাম মাত্র। আমি এখন যাচ্ছি, তুমি দরজা খিল দাও। জি দাদু। কিছুদিন ধরে আয়াজ ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে। প্রিয়তার সাথে তার দেখা হয় না 1 সপ্তাহের বেশি। কেবল রোজ রাতে সময় করে 10 মিনিট ভিডিও কলে কথা হয়। দুজন মানবী নীরবে একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকে। দুজনেই সারাদিন বাদে তার প্রিয় মানুষটাকে দুচোখ ভরে দেখে নেয়। তাদের সকল ক্লান্তি একে অপরের চোখে তাকিয়ে যেন দূর হয়ে যায়। তবে এ নিয়ে দুটো মানুষের কারো কোনো অভিযোগ ছিল না। সুন্দর করে মানিয়ে নিয়েছে তারা। তবে আজ ঘটনা ভিন্ন। রাত 1টা বাজতে চলেছে, কিন্তু আয়াজের কোনো খোঁজ নেই। কল করলেও রিসিভ হচ্ছে না। চিন্তিত হয়ে সারা ঘর জুড়ে পায়চারি করছে প্রিয়তা। একটুতে উত্তেজিত হওয়া মানুষ নয় সে, তবুও সে উত্তেজিত হয়ে উঠছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মাথার মাঝে এলোমেলো অগোছালো খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছু হলো না তো ছেলেটার?
ঘড়িতে রাত 1:27 ঘড়ির কাঁটা, টিকটক শব্দ আর মশার গুনগুন গান পরিবেশকে থমথমে করে তুলেছে। প্রিয়তার রুমের লাইটটি এখন জ্বলছে। ঘুম ঘুম চোখে প্রিয়তা মোবাইলের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো বুঝে আসতে চাইছে যেন, কিন্তু তার অবচেতন মন বলছে এখনই কল আসবে। তার মনের কথা বৃথা যায়নি। নিঃশব্দ কামরা, দরজা, জানালা কাঁপিয়ে বেজে উঠল ফোন। প্রিয়তার ঠোঁটের কোণে খেলে গেল এক টুকরো হাসি। হ্যালো বলতে ওপাশ থেকে সময় নিয়ে আয়াজ উত্তর দিল। ক্ষুধা পেয়েছে প্রিয়তা, একটু নিচে আসবে? ভাত আছে। প্রিয়তার বুকের ভেতর কেমন করে উঠল। চোখ ভরা ঘুম যেন নিমেষেই উধাও হয়ে গেল। শিরশির করে কেঁপে উঠল দু চোখের পাতা। প্রিয়তা কাঁপা গলায় উত্তর দিল, আমি আসছি। কল কেটে যাওয়ার পরও 2 মিনিট থম মেরে বসে রইল সে। আয়ার ছেলেটা দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছে। কেমন করে ডাকে প্রিয়তা, আবার তুমি করেও বলছে। প্রিয়তা বড় করে শ্বাস নিল। ব্যস্ত পায়ে রান্নাঘরে যেয়ে প্লেটে ভাত তুলে নিল। ডাল ছাড়া আর কিছুই নেই। ব্যস্ত হাতে একটা ডিম ভেজে দিল। ব্যাস, এতেই চলবে। ল্যাম্পপোস্টের আলোতে ফর্মাল পোশাক পরিহিত আয়াজকে প্রিয়তার একজন অতি সুদর্শন পুরুষ বলে মনে হলো। আয়াজের ক্লান্তিত মোড়ানো মুখটা তার সৌন্দর্যের কোনো পরিবর্তন আনতে পারেনি। প্রিয়তা এগিয়ে আসতে আয়াজ গাড়ির ডোর খুলে দিল। প্রিয়তা কোনো প্রশ্ন করলো না, চুপচাপ উঠে বসলো। আয়াজ গাড়ির ভেতর ঢুকে ডোর লক করে দিল। এত রাতে আমার বাসার সামনে কেন? তুমি ছাড়া দ্বিতীয় কোনো প্রেমিকা নেই আমার, তাই। আয়াজের উত্তরে প্রিয়তার বুকের ভেতর আবারও চলকে উঠল। ছেলেটার কথা এমন কেন? তার প্রত্যেকটা কথা প্রিয়তার বুকের ভেতর কাঁচের মতো গেঁথে যায়, তা কি সে জানে না? নাকি জেনে বুঝে প্রিয়তাকে ঘায়াল করতেই এই অম্রের ব্যবহার? বাড়িতে তোমার মা রান্না করেনি? আয়াজ গম্ভীর উত্তর দিল। আমার মা তোমারও মা হয় প্রিয়তা। এরপর আর কখনো এভাবে বলবে না। মা বলে সম্বোধন করবে। আমার সবকিছু তোমার, ইভেন মাটাও। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। খাইয়ে দাও। প্রিয়তা পিটপিট করে তাকালো। এই পুচকে তার উপর হুকুম জারি করছে। হাত নেই তোমার, খেয়ে নাও। আর কখনো এমন পাগলামি করবে না। কেউ যদি দেখে নেয় কি হবে বুঝতে পারছো? বিয়ে করে নিব, প্রবলেম সলভ। প্রিয়তা রেগে গেল। সিরিয়ায় ব্যাপারে ছেলেটার গা ছাড়া ভাব। তার এ ধরনের ব্যবহার একদম পছন্দ। প্রিয়তা কিছুটা কঠিন হয়ে বলল, তোমার বাচ্চামি বন্ধ করো আয়াজ। বিয়ে বললেই বিয়ে হয়ে যায় না। তুমি এখনো বাচ্চা রয়ে গেছো। তোমার পরিবার কখনো আমায় মেনে নিবে? আমার যোগ্য সম্মান তোমার পরিবারের কাছ থেকে দিতে পারবে তুমি? প্রিয়তার রাগে ফুঁসে চলছে এখনো। আয়াজ এক মনে তাকিয়ে থাকলো প্রিয়তার দিকে। হঠাৎ বলে উঠল, নেমে দাঁড়ান প্রিয়তা। প্রিয়তা না বুঝতে পেরে আয়াজের চোখে তাকালো। আয়াজ পুনরায় একই কথা ওড়ালো, বাহিরে নেমে দাঁড়ান। অবুঝের মতো প্রিয়তা গাড়ি থেকে নেমে দাঁড়াতে শব্দ করে গাড়ির ডোর বন্ধ করে দিল আয়াজ। জোর শব্দে কেঁপে উঠল প্রিয়তা। কিছু বোঝার আগেই শো করে গাড়ি নিয়ে হাওয়া হয়ে গেল আয়াজ। খাবার প্লেট হাতে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। পরক্ষণে অপমান আর খারাপ লাগায় চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল পানি। আয়াজের এমন তীব্রভাবে আঘাত করল প্রিয়তার আত্মসম্মানকে। এই পুচকে ছেলের এত কিসের দাপট? রাগে মুখশ্রী লাল হয়ে এলো। বড় বড় পা ফেলে বাড়ির ভিতর ঢুকে নিঃশব্দে মেন গেট লক করে নিজের ফ্ল্যাটে চলে এলো সে। রাতে আর ঘুম হলো না। রুমের বাতি নিভিয়ে বারান্দায় এসে বসলো প্রিয়তা। ধোয়া ওঠা কাপে চুমুক বসালো। তার মুখে আধার ছেয়ে আছে। তার গভীরতা এই রাতের আধারকেও হার মানাবে। প্রিয়তা নিজের বিহেভে অবাক হলো। সে কি বদলে যাচ্ছে? এই যে সে আয়াজের ওপর রাগ করার চাইতে বেশি মন খারাপ করছে, এটা কি অস্বাভাবিক নয়? তার এখন উচিত ছটপট আয়াজকে এটা সকল সাইড থেকে ব্লক করে দেওয়া। কিন্তু সে তা না করে দেবদাসের মতো চা খেয়ে শোক পালন করছে। দেবদাস? মেয়েরাও দেবদাস হয় নাকি দেবদাসী? প্রিয়তা আবারও চায়ের কাপে চুমুক বসালো। আর এভাবে আয়াজকে ছেড়ে দেওয়া চলবে না। ছেলেটা দিনকে দিন চরম বেয়াদব হয়ে যাচ্ছে। সবটাই শাসনের অভাব। প্রিয়তা আর চোখে ফোনের দিকে তাকালো। না, এখনও কোনো টেক্সট বা কল আসেনি। প্রিয়তার চোখ ছলছল করে উঠল। অভিমান হলো খুব। একটা মেসেজ দিলে কি এমন হতো? সূর্য প্রাচীরে ঘেরা বাড়িটা প্রিয়তার ভীষণ পছন্দ হলো। বাড়ির সদর দরজা পেরোতেই সামনে পিচ দেওয়া সরু রাস্তা, যার দুধারে বাহারি গাছের সমারোহ। দোতলা বাড়িটার অধিকাংশ জায়গা থেকে রং খসে পড়েছে। বাড়িটায় যে বহুদিন ধরে রঙের আঁচড় পড়েনি তা দেখিয়ে বোঝা যাচ্ছে। প্রিয়তার বেশি পছন্দ হলো ছোট্ট শান বাঁধানো পুকুর ঘাটটা।
টলমলে পানিতে তাকালে নিজের অভাব স্পষ্ট দেখা যায়। এত বড় বাড়িটা এই ভর দুপুরেও কেমন যেন ঝিমিয়ে আছে। প্রিয়তা যখন এসবে বিভোর, তখন আয়াজ কিছুটা রসিকতা করে বলল, আপনার নিজ গৃহে আপনাকে স্বাগতম প্রিয়। কিছু ভেতরে চলুন। আয়াজ হাসে। প্রিয়তা ছোট ছোট চোখে তাকায়। আয়াজ কেন হাসলো সে বুঝতে পারে না, তবে তার এখন কেমন কেমন লাগছে। সেদিন রাতের ঘটনার পর দুদিন তার সাথে আয়াজের কোনো যোগাযোগ ছিল না। না আয়াজ তার খোঁজ নিয়েছে আর না সে নিয়েছে। তবে হুটহাট করেই মন খারাপের মেঘ ছেয়ে যেত। চোখে জল ঝরেছে কয়েকবার। কখনো বা ভীষণ রকম জেদ চেপে বসতো মাথায়। এই পিচ্ছি অভদ্র ছেলের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। পরক্ষণে হু হু করে কেঁদে উঠত মন। তাকে ভুলে থাকাটা এত বেদনার কেন? আজ প্রিয়তা দুটো ক্লাস করিয়ে ছুটি নিয়েছে। মনের সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ। স্কুল থেকে বেরিয়ে বাসের জন্য দাঁড়াতেই সেখানে আয়াজের আগমন ঘটে। পরনে তার 3/4 প্যান্ট এবং হাফ হাতা টি শার্ট। প্রিয়তার বুকের ভেতর দামামা বেজে ওঠে। ছেলেটা এত আকর্ষণীয় কেন? এই যে তার কেমন ঘোর লেগে যাচ্ছে। তার ভেতর পুষে রাখার রাগ গলে যাচ্ছে। প্রিয়তা চোখ সরিয়ে নেয়। এই অবুঝ ছেলে দিকে দ্বিতীয়বার তাকাবে না সে। আয়াজ এগিয়ে এলো। প্রিয়তার শাড়ির আঁচল তুলে মুখ মুছল। প্রিয়তা হক চোকালো, চোখ বড় বড় করে বলল, কি হচ্ছে আয়াজ? লোক দেখছি তো। আয়াজ আশেপাশে তাকালো। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুজন লোক কেমনভাবে তাকিয়ে আছে। আয়াজ মিষ্টি করে হাসলো, মুখে হাসি ধরে রেখেই বলল, মুখের ঘাম মোছার জন্য বউয়ের আঁচল বেস্ট, তাই না চাচা? লোক দুটো কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে অন্যদিকে চলে যায়। প্রিয়তা চোখ গরম করে, তবে আয়াজ পাত্তা দেয় না। প্রিয়তার পিছু পিছু বাসে উঠে। বাস থেকে নামার পর এক প্রকার হুমকি ধামকি দিয়ে সে প্রিয়তাকে বাড়িতে নিয়ে এসেছে। যদিও প্রিয়তাকে এভাবে ধমকে আনা সহজ ছিল না আয়াজের পক্ষে। শাকিলা বেগম কল করে বলায় প্রিয়তা রাজি হয়েছে। তা দেখে আয়াজ প্রিয়তাকে খোঁজাতে বাদ রাখেনি। দুষ্ট হাসি দিয়ে ছোট ছোট করে বলেছিল, কি ভেবেছিলেন একা বাসায় আপনায় হরণ করতে নিয়ে যাচ্ছি? আপনার ভাবনাগুলো ভীষণ দুষ্টু প্রিয়। আপনাকে দেখে তো বোঝা যায় না এত দুষ্টু চিন্তা নিয়ে ঘুরছেন। প্রিয়তা চোখ কপালে তুলে তাকায়। মুখের কি ভাষা ছেলের! একদম রসাতলে চলে গিয়েছে ছেলেটা। বর্তমানে আয়াজদের লিভিং রুমে বসে আছে প্রিয়তা। তার সামনে টেবিল জুড়ে রয়েছে বিভিন্ন রকম খাবার। তার শরীরের তাপ বেড়েছে কিছুটা। কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। খুব ছোট থেকে অসুস্থ হলে সে খেতে পারে না। খাবার দেখলে বমি বমি পায়। এখনও তার ভিন্ন কিছু নয়। তবু প্রিয়তা এক টুকরো আপেলে ছোট্ট ছোট্ট করে কামড় বসাচ্ছে। কিছুক্ষণ পর পর শাকিলা তাকে তাড়া দিচ্ছে খাওয়ার জন্য। প্রিয়তা অসহায় চোখে আয়াজের দিকে তাকায়, কিন্তু আয়াজ তার দিকে নজর দিল না। সে তো সোফায় আধা শোয়া হয়ে গেম খেলায় ব্যস্ত। আপনি কি আমার হতে চলা ভাবি? কণ্ঠস্বর অনুসরণ করে বা দিকে তাকায় প্রিয়তা। ছিমছাম গঠনের একটা ছেলে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। হাতে ফুটবল, পরনে জার্সি, মুখমণ্ডল ঘরমাক্ত। মাত্রই মাঠ থেকে খেলে ফিরেছে। প্রিয়তা ভীষণ খেলো। খুক খুক করে কেসে উঠল। শাকিলা বেগম ব্যস্ত হলেন। এগিয়ে এসে পানি গ্লাস মুখের সামনে ধরলেন। আয়ানকে চোখ রাঙালেন। আয়ান ঠোঁট উল্টে ভাইয়ের দিকে তাকালো। আয়াস কপাল ভাঁজ ফেলে দিয়ে তাকিয়ে আছে। আয়ান মুখ কালো করে বলল, কি করেছি আমি? এভাবে কেন তাকাচ্ছ সবাই? কথা শেষ করে পরপর প্রিয়তার দিকে তাকালো আয়ান। মুখ ভার করে শুধালো, নট ফেয়ার ভাবি, কতটা এক্সাইটেড ছিলাম আমি তা তোমার চিন্তা ধারণার বাইরে। ভেবেছিলাম তুমি আমার পার্টনার হবে, আমরা দুজনে মিলে এই বাড়িটাকে ছোটখাটো একটা সার্কাস বানাবো। কিন্তু প্রথম দিনই তুমি আমার শত্রু বনে গেলা। এটা সত্যিই বেদনাদায়ক। আয়ান অসহায় মুখ করে চলে গেল। প্রিয়তা গোল গোল চোখে তাকিয়ে রইল কেবল। শাকিলা হেসে জানালেন, ওর কথায় কিছু মনে করো না, ও আয়াজের ছোট চাচু ছেলে। আয়ান ভীষণ দুষ্ট। প্রিয়তা হাসলো। সে জানে না এই মুহূর্তে কি বলা উচিত, তাই হাসিকে উত্তর হিসেবে বেছে নিল সে। শাকিলা আবারও বলল, দেখো, তোমায় ডেকে এনে এখন নিজেই ব্যস্ততা দেখাচ্ছি। কিছু মনে করো না, আজ বাড়িতে কেউ নেই। রিতাও তার বাবার বাড়িতে। প্রিয়তা হেসে বলল, কোনো ব্যাপার না আন্টি, আমি আপনাকে হেল্প করি। কাজ করতে করতে না হয় গল্প হবে। শাকিলা বেগমের মুখ উজ্জ্বল হলো। মেয়েটার অমায়িক ব্যবহার তাকে মুগ্ধ করেছে। কি ভীষণ মিষ্টি মেয়েটা, যেন কোনো স্বর্গদূত। শাকিলা বেগমের ভীষণ আফসোস হলো। কি হতো যদি মেয়েটার বয়স আরেকটু কম হতো? প্রিয়তাকে দেখলে তার বয়স বোঝা যায় না ঠিক। প্রিয়তাকে তার পছন্দ হয়েছে এটাও ঠিক, তবুও তার মনে একটু খচখচানে রয়েই গেল।
মেয়েটা যে তার ছেলের থেকে 5 বছরের বড়, আয়াজের বাবা কি এ সম্পর্কে সম্মতি দিবেন? গ্রীষ্মের শেষ প্রায়, প্রকৃতি হুটহাট নিজের রূপ বদলে ফেলেছে। কখনো ভীষণ রোদ, কখনো বা ঝুপঝুপ করে বৃষ্টি। বর্তমানে আকাশে মেঘ করেছে, ভীষণ রকম অন্ধকার, বাতাস বইছে শো শো করে। ভাব এমন যেন এখনই বৃষ্টি নামবে, ভাসিয়ে দেবে এই ধরণীকে। কিন্তু প্রিয়তা জানে বৃষ্টি হবে না, থেমে যাবে কিছুক্ষণের মাঝে। মেঘ কেটে সূর্যি মামা উকি দেবে, হেসে বলবে হাফসাফ ফান। প্রিয়তার কথা সত্যি হলো, মেঘ কেটে গেছে, উজ্জ্বল আলোয় ছেয়ে গেছে সর্বত্র। প্রিয়তা সরল হাসলো, গুনগুন করে গান ধরল। আজকাল তার খুব সুখ সুখ অনুভব হয়। মাঝা অবধি ছড়ানো চুলগুলো হাতে পেঁচে খোপা বাঁধল। মনে পড়ল আয়াজ তার চুল দেখে বলেছিল, চুল সামলাতে নিশ্চয়ই আপনার ভীষণ কষ্ট হয় প্রিয়। বিয়ের পর আপনার চুল সামলানোর দায়িত্বটা আমি নিয়ে নিলাম। এই সামান্য কটা দিন না হয় একটু কষ্ট করে নিন। প্রিয়তার ঠোঁটের কোণে হাসি মিলল। আয়াজের কথা মনে পড়লে আজকাল তার ভীষণ লজ্জা লাগে। কেমন করে যেন তাকায় ছেলেটা, একদম বুকে এসে লাগে। প্রিয়তার ফোন বেজে উঠল। প্রিয়তা ব্যস্ততা দেখালো না, ফের আয়নে নিজেকে একবার দেখে বলল। ধীর পায়ে গিয়ে বিছানা থেকে ফোন তুলে নিল। ফোনের ট্রেনে আজের নাম্বার ভেসে উঠেছে। প্রিয়তা আয়োজন নাম্বার সেভ করেনি। সেভ করার মতো উপযুক্ত কোনো নাম সে আয়াজকে দিতে পারেনি, তবে নাম্বারটা তার ভীষণ পরিচিত। এত দেরি কেন হলো প্রিয়তা? চুল বাঁধছিলাম। আচ্ছা, এরপর নিশ্চুপ। কিছু সময় পর হায়াজ আবার বলল, একটু বের হতে পারবেন? যদি বলি না, তবে কি বের হতে মানা করবে? দুঃখিত, না বলে কোনো অপশন আপনার বরাদ্দ নেই। রেডি হয়ে নিন, টাইম 30 মিনিট। কল কেটে গেছে। প্রিয়তা ফিচেল হাসলো, অতঃপর বসে গেল পোশাক বাছাইয়ের জন্য। আজকের এই সুন্দর পরিবেশে তাকেও সুন্দর লাগা চাই। আজ আমার কাছে কিছু ঠিকঠাক লাগছে না, প্লিজ পাগলামি করো না। আপনি আমায় ভালোবাসেন প্রিয়তা? প্রিয়তা আয়াজের চোখে তাকালো, ছলছল চোখে মাথা উপর নিচ করলো। আয়াজ জোরে শ্বাস নিল, বলিষ্ঠ হাতে প্রিয়তার হাত আঁকড়ে ধরল, আশ্বাস দিয়ে বলল, আমরা খারাপ কিছু করছি না প্রিয়, আমরা আমাদের সম্পর্ককে হালাল করছি, নিজেদের সম্পর্কের একটি পূর্ণতার রূপ দিচ্ছি। কেন অযথা ভয় পাচ্ছেন? আমি তো আছি। আয়াজের কথা শুনে প্রিয়তাও হু হু করে কেঁদে ফেলল। ক্রন্দনরত অবস্থায় বলল, আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি আয়াজ, আমি তোমাকে হারাতে চাই না, একদম না। আয়াজ মুচকি হাসল, আলতো হাতে মুছে দিল প্রিয়তার চোখ, ফিস ফিস করে বলল, আমাকে যেন না হারাতে হয় তার ব্যবস্থাই তো করছি। কিন্তু শ্শ্, কোনো কিন্তু না, ভেতরে চলুন। যত লেট করবেন আমাকে হারানোর সম্ভাবনা তত বাড়তে থাকবে। রিস্ক নিতে চান? প্রিয়তা ডানে বামে মাথা নাড়িয়ে না জানালো। আয়াজ ঠোঁট টিপে হাসলো। কে বলবে এই মেয়ে পেশা একজন শিক্ষিকা। আয়াজের মনে হচ্ছে প্রিয়তাকে একটা চকলেট দিলেই সে কান্না থামিয়ে ঠিক করে হেসে ফেলবে। এত আদুরে কেন তার প্রিয়। কাজে অফিস থেকে আজ খুব হাসি খুশি মুখে বের হলে দেব প্রিয়তার মুখটা থমথমে। সে এখনো বুঝতে পারছে না কি থেকে কি হলো। আজ শুক্রবার হওয়ার সুবাদে সে বাসাতেই ছিল। আয়াজ কল করে ডাকায় সে ফুরফুরি মেজাজে দেখা করতে চলে আসে, কিন্তু আয়াজের বিধ্বস্ত চেহারা দেখে সে থমকে যায়। কেমন এলোমেলো হয়ে আছে তার চুল, মুখটাও ফুলে আছে। প্রিয়তা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এমন কেন লাগছে তোমায়? উত্তরে আয়াজ যা বলে তা প্রিয়তাকে আবারও কাঁপিয়ে দেয়। প্রিয়তা কাঁপা গলায় উত্তর দেয়, আমায় বিয়ে করতে পারবেন প্রিয়? কি হয়েছে আয়াজ, এসব কেন বলছো? পারবেন? প্রিয়তা কাঁপা গলায় উত্তর দেয়, অবশ্যই। এরপর আয়াজ আর কোনো কথা বলে না। একটা রিক্সা ঠিক করে তাতে চড়ে বসে। সুপার মার্কেটের পাশের 4তলা ভবনের 2য় তলায় কাজী অফিস। কাজী অফিসের সামনে এসে দাঁড়াতেই প্রিয়তা নড়ে চড়ে ওঠে। বুকের ভেতর অজানা কারণে ডিপ ডিপ করছে, নাকে ছোট ছোট ঘামকণা জমতে শুরু করেছে। এখানে কেন আমরা আয়াজ? কাজী অফিসে যে কারণে আসে মানুষ সে কারণে। এরপর যা হওয়ার সেটাই হয়েছে। আপাতত প্রিয়তা শক্ত করে আয়াজের হাত ধরে আছে। কয়েক ঘন্টা ব্যবধানে কত কিছু হয়ে গেল তার জীবনে। এখন সে বিবাহিত, তার একটা পিচ্চি বর আছে। প্রিয়তা কিছু একটা ভেবে প্রশ্ন করলো, এখন আমরা কোথায় যাব আয়াজ? কুঠি বাড়ি। আয়াজ সময় নষ্ট না করে সহজ গলায় বলে। কয়েক সেকেন্ড সময় লাগে প্রিয়তার ভাবতে, অতঃপর মনে পড়ে এটা আয়াজদের বাড়ির নাম। প্রিয়তার ভীষণ মন খারাপ হলো। আজ তার বিয়ে হলো, অথচ তার কোনো পরিবার নেই, না আছে কোনো অভিভাবক। সে নিজেই নিজের সব। আজ মা থাকলে নিশ্চয় তাকে বুঝে শুনে আয়াজের হাতে তুলে দিত। প্রিয়তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে পা বাড়ালো তার নতুন জীবনের উদ্দেশ্যে। তার জানা নেই
কি হতে চলেছে, কিন্তু তবুও তার কোনো ভয় নেই। পাশের মানুষটার হাতে হাত রেখে সে ভয়হীনভাবে মৃত্যুকেও বরণ করে নিতে পারবে। মাথার উপরে সিলিং ফ্যানটা ভনভন করে ঘুরছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে আয়াজ। শাকিলা এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল ছেলের দিকে। তরিকুল সাহেব বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। পানি শেষ করে আয়াজ বাবার চোখে চোখ রাখল। শান্ত শীতল গলায় বলল, এত জরুরি তলব কেন? তরিকুল সাহেব সোজা হয়ে বসলেন। গমগম সুরে বললেন, তোমাকে কেন জরুরি তলব পাঠানো হয়েছে তার কারণ নিশ্চয়ই আমাকে বলতে হবে না। যথেষ্ট বুদ্ধিমান তুমি। জি, আমার মনে হয় কারণটা আমি বুঝতে পেরেছি, আর এজন্যই আপনার মতামত শুনতে আগ্রহী আমি। তরিকুল সাহেব নড়ে চড়ে বসলেন। ছেলের এমন শান্ত শীতল কণ্ঠ তাকে তার জায়গা থেকে নাড়িয়ে দিচ্ছে। এতে তিশি ভীষণ বিরক্ত বোধ করলেন। গলার স্বর কঠিন করে তিনি বললেন, সমাজে আমার একটা সম্মান আছে, তোমার এটা ভুলে গেলে চলবে না। 5 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছ, এ কথা লোকে জানলে কি হবে বুঝতে পারছো? তোমার আমার রেপুটেশনের কথা একবার ভাবা উচিত ছিল। আয়াজ ধৈর্য হারালো না। তার ভাবভঙ্গি স্বাভাবিক। প্রগাঢ় শান্ত কণ্ঠে বলল, বিয়েটা তো আমি করেছি বাবা, রেপুটেশন কেন আপনার নষ্ট হবে? কেউ কিছু বলতে এলে তাকে আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি বুঝে নিব। আপনি নিশ্চিন্তে থাকেন। তরিকুল সাহেব খুক খুক করে কেসে উঠলেন। এই মুহূর্তে তার নিজের ছেলেকে চরম অসভ্য অভদ্র বলে মনে হচ্ছে। বাপের থেকে বেশি বুঝতে শিখে গেছে। এই ছেলেকে অসভ্য ছাড়া আর কি বলা যায়? তরিকুল সাহেব থামলেন। গম্ভীর হয়ে ছেলেকে দেখলেন। তার ছেলের ভেতর আত্মবিশ্বাস জেদ সর্বদাই বেশি। ছেলে যা করেছে সব তার জেদ। এক সময় জেদ থেকে বের হয়ে এলে সব ঠিক হয়ে যাবে। প্রিয়তাকে তার দেখতে শুনতে খারাপ লাগছে না, কিন্তু তবুও কেন যেন মেয়েটাকে তার ভীষণ অপছন্দ। বয়সে বড়, তাই হয়তো। তরিকুল সাহেব পুনরায় আয়াজের দিকে মন দিলেন। ভীষণ গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, তোমার বউয়ের জন্য এ বাড়ির দরজা বন্ধ। আমার অফিসেও তোমার জায়গা হবে না। যদি তুমি তোমার কথায় অটল থাকো, ভেবে দেখো কি করবে। আমার কথা শুনলে বাড়ির ফিউচার সব তোমার হাতের মুঠোয়, আর অন্যথায় সব থেকেও তোমার কিচ্ছু নেই। তরিকুল সাহেব সন্তুষ্ট চিত্তে উঠে দাঁড়ালেন। তার ছেলে ভীষণ বুদ্ধিমান। সামান্য একটা মেয়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে বোকামি নিশ্চয়ই করবে না। তিনি আনন্দিত হয়ে শাকিলা বেগমকে ডাকলেন। আবদার করে বললেন, 1 কাপ গরম চা আর গরম গরম পকোড়া বানাও তো, তোমার হাতের পকোড়া মিস করছি। শাকিলা বেগম তরিকুল সাহেবের হাসি হাসি মুখ দেখে খুশি হলেন। নিশ্চয়ই সব স্বাভাবিক হয়েছে। পরিবারে তাহলে সুখ নামলো বোধ হয়। কিন্তু তিনি জানতেন না পরিবারের শেষ সুখটুকু ধূলিসাৎ করেই আনন্দে মেতেছে তরিকুল সাহেব। প্রিয়তা ভীষণ মন খারাপ নিয়ে কাপড় থেকে আয়াজের কাপড় বের করে গোছাতে লাগলো। সে একটা পরিবার পাবে, একটা মা পাবে, এত সব ভাবনা নিয়েই এ বাড়িতে পা রেখেছিল সে। কিন্তু তার মেয়াদকাল এ বাড়িতে একটা রাতও হলো না। সে কি এমন পোড়া কাপড় নিয়ে জন্মেছে? প্রিয়তা আঁচলে মুখ মুছল। একবার ভালো করে আয়াজের রুমটা দেখে নিল। এই রুমটায় ঢোকার পর তার ভীষণ আপন মনে হয়েছিল। কিন্তু কি হলো? প্রিয়তা উদাস মনে হেঁটে বারান্দায় গেল। আয়াজের রুমের বারান্দাটা বিশাল। জানা অজানা বিভিন্ন ফুলের গাছ আছে এখানে। এখানে বসে চন্দ্রবিলাস করা যেত। মাত্র কয়েক ঘন্টার প্রিয়তা অনেক কিছু ভেবে নিয়েছিল, কিন্তু তার কিছুই হলো না ভেবে মুখ কালো করল সে। এরই মাঝে আজ এলো রুম। প্রিয়তাকে উদাস করে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে দাঁড়ালো। পেছন থেকে আঁকড়ে ধরে কাঁধ থুতনি ছোঁয়ালো। প্রিয়তা চমকে উঠে চোখ বন্ধ করে নিল। মন খারাপ কেন বউ? আয়াজের মুখে বউ ডাক শুনে প্রিয়তা কেঁদে ফেলল। আয়াজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। ব্যস্ত হয়ে বলল, কাঁদছেন কেন? তুমি কথা রাখোনি আয়াজ, তোমার পরিবার আমায় মেনে নেয়নি। আয়াজ আলতো করে জড়িয়ে ধরলো প্রিয়তাকে। শান্ত গলায় বলল, আমি আপনাকে মেনে নিয়েছি প্রিয়তা, এর থেকে বেশি কি চাই আপনার? তুমি অবিবাহিত মেয়ে, তোমার ঘরে একটা ছেলে কি করছে? প্রিয়তা দরজা ছেড়ে দাঁড়ালো। একটু হাসার চেষ্টা করে বলল, দাদু ভিতরে আসুন না, ভেতরে এসে কথা বলি। বৃদ্ধ গোমরামুখী বাড়িওয়ালা নড়ল না, ধারালো দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রইল। এর মাঝে রুম থেকে আয়াজ বের হয়ে গেল। প্রিয়তার গা ঘেঁষে দাঁড়িয়ে সুন্দর করে সালাম দিল বৃদ্ধকে উদ্দেশ্য করে। আপনি আমার বউকে ধমকাচ্ছেন, এটা কিন্তু মোটেই ভালো কাজ নয় দাদু। লোকটা বিস্ময় নিয়ে প্রিয়তার দিকে তাকালো। মেয়ে, তুমি বিয়ে করলে কবে? প্রিয়তা উত্তর দেওয়ার আগেই আয়াজ উত্তর দিল, এই তো আজ আপুর 12:35 লোকটা দুভ্রুর মাঝে ভাঁজ পড়ল। সে হয়তো আয়াজের কথাকে বিশ্বাস করতে পারছে না, তাই সে সন্ধ্যান গলায় প্রিয়তাকে বলল, এই ছেলে কি তোমার স্বামী, নাকি ফাঁকি দিতে চাইছে আমাকে? আয়াজ কথা বলতে নিলে প্রিয়তা থামিয়ে দিল তাকে। মুখে হাসি এনে বলল,
সত্যি আমরা বিবাহিত দাদু। বিশ্বাস না হলে আসুন, কাগজপত্র দেখাচ্ছি আপনাকে। বৃদ্ধ এবার মাথা নাড়ালো, আয়াজের দিকে তাকালো। চলে যেতে নিয়ে আর চোখে একবার আয়াজের দিকে তাকালো। আয়াজ তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছে। বৃদ্ধর নাক কুচকালো, বিড়বিড় করলো, বিশ্ব ছেলে। রাতের রান্নাটা প্রিয়তা নিজ হাতেই করলো। খুব যত্ন নিয়ে সে আয়াজের জন্য রুই মাছ ভুনা করেছে, সাথে বেগুন ভাজি। এ দুটো খাবার আয়াজের বেশ পছন্দের। ফ্রিজে মাংস নেই, তাই এ দিয়েই আজ চালাতে হবে। প্রিয়তা রান্নার ফাঁকে বেশ কয়েকবার উকি দিল। আয়াজ ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ হয়েছে সে ঘুমিয়ে পড়েছে। বেডে হেলান দেওয়া অবস্থাতে ঘুমিয়ে পড়েছে ছেলেটা। ঘাড় ব্যথা করবে তো প্রিয়তা ভাবলেও একবার ডেকে দিবে, কিন্তু পরক্ষণে আয়াজের ঘুম ভাঙাতে ইচ্ছা হলো না তার। প্রিয়তা ঘুমন্ত আয়াজকে অবলম্বন করলো। সুঠাম দেখে প্রিয় মানুষটার ঘুমন্ত রূপ ভয়ঙ্কর। এত কেন সুন্দর? আয়াজের ঘুমন্ত সরল মুখ দেখে প্রিয়তার মনে কিছু অবাধ্য ইচ্ছা ছুটোছুটি করতে লাগলো। সে কি একটু ছুঁয়ে দেবে? পরক্ষণে লজ্জায় লাল হয়ে ওঠে তার গাল। বিয়ে করতে না করতে তার ভেতর এমন লুচু স্বভাব চলে এসেছে। নট ফেয়ার। প্রিয়তা জোরে নিঃশ্বাস নিল। প্রিয়তা নিজে আয়াজকে বিছানায় শুয়ে দিতে লাগলো। আপনার এই চুনোপুটে শরীর এত বড় আমাকে নাড়াতে পারবে না। প্রিয়তা চোখ পিট করে তাকালো, রাগী কণ্ঠে জবাব দিল, ঘুমাওনি যখন ভান ধরেছিলে কেন? দেখছিলাম একা পেয়ে আমার সুযোগ লোটার চেষ্টা করেন কিনা। আয়াজ কথাটা বলে চোখ টিপল। প্রিয়তা লজ্জা পেল, তা প্রকাশ করলো না। এই ছেলে যদি একবার বুঝতে পারে প্রিয়তা লজ্জা পেয়েছে, তবে সময়ে সময়ে সে প্রিয়তাকে লজ্জায় ফেলবে। সে আয়াজকে চোখ গরম দেখিয়ে রান্নাঘরে চলে গেল। এমন বিচ্ছু ছেলের সাথে সংসার কিভাবে করবে সে? রাতের আকাশ ভীষণ সুন্দর, শিশির বাতাসে শীত লাগছে। আজ আবহাওয়া বেজায় ঠান্ডা। প্রিয়তা গায়ের ওড়নাটা চাদরের মতো করে গায়ে পেঁচিয়ে নিল। প্রায় রাতে এসে এভাবে ছাদে এসে দাঁড়ায়, বুক ভরে নিঃশ্বাস নেয়। মনের সকল অসুখ যেন এভাবেই বের করে ফেলে সে। প্রিয়তার ফোনে টুংটাং শব্দ হয়। লুকিয়ে বেড়াচ্ছেন কেন? রুমে আসুন, অনেক রাত হয়েছে। প্রিয়তার মেসেজটা দেখে ফোন পাশে রেখে দিল। তার ভীষণ রকম লজ্জা অনুভব হচ্ছে। এটা তাদের প্রথম রাত, লজ্জাটা স্বাভাবিক। প্রিয়তা দাঁড়িয়ে থাকে আরও কিছুক্ষণ। দুরু দুরু মন নিয়ে ছাদ থেকে নিচে নামলো। ফ্ল্যাটের দরজাটা চাপানো আছে। পুরো ফ্ল্যাট ঘুটঘুটে অন্ধকার। প্রিয়তা আলগোছে দরজা বন্ধ করে অন্ধকার হাতড়ে রুমে প্রবেশ করে। আবছা আলোয় সে দেখতে পায় আয়াজ বেডে অন্য পাশ ঘুরে শুয়ে আছে। প্রিয়তা ঢোকগুলো এগিয়ে যায়, কোনো শব্দ ছাড়া একপাশে চুপটি করে শুয়ে পড়ে। বিড়বিড় করে রাতটা যেন দ্রুত কেটে যায়। খিচে চোখ বন্ধ করে রাখতেই অনুভব হয় একটা হাত তাকে আঁকড়ে ধরেছে। তার খোপা করা চুলো রাশি মেলে দিয়ে মুখ গুজেছে তার উন্মুক্ত ঘাড়ে। প্রিয়তা জমে যায়, নড়ার ক্ষমতা হারিয়ে ফেলে যেন। তার মনের সাথে সাথে দেহ যেন শত্রুতা শুরু করেছে তার সাথে। আয়াজ কানের কাছে ফিসফিস করে বলে, এবার পালান। প্রিয়তা উত্তর দিতে পারল না, কেবল নিজেকে শুধালো, আমার দেহ, আমার মন আজ আমারই বিরুদ্ধে রুখছে। সকালে প্রিয়তার ঘুম ভেঙেছে বেশ বেলা করে। ঘুম থেকে উঠে সে আয়াজকে পেল না। চুল হাত খোপা করে বিছানা থেকে নামতে ব্যথায় টনটন করে উঠল শরীর। বিছানার একপাশে আয়াজের শার্ট পরে আছে। প্রিয়তার শার্টটা সযত্নে তুলে নিল। শার্ট থেকে পরিচিত সিন্ধু একটা সুবাস এসে ধাক্কা লাগলো নাকে। প্রিয়তা চোখ বন্ধ করে সুবাস নিল। কেমন একটা আয়াজ গ্রান। আয়াজ মার্কেটে এসেছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। প্রিয়তার বাসায় শোবার খাট, টেবিল আর ছোট্ট একটা কাপড় রাখার র্যাক ব্যতীত কিছুই নেই। সামনের রুমটা পুরোটাই ফাঁকা পড়ে আছে। কাল থেকে আয়াজ চাকরির খোঁজ করতে নামবে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই ছোট ফ্ল্যাটেই মানিয়ে নিতে হবে। আয়াজের ফোন বেজে উঠল। শাকিলা বেগম কল করেছেন। আয়াজ কল রিসিভ করতে উপাস থেকে শাকিলা বেগম কেঁদে ফেললেন। কেমন আছো বাবা? ভালো আম্মু, আপনার দয়ায় ভালো আছি। কাঁদছেন কেন? আয়াজের কথা শুনে শাকিলা আরও জোরে কেঁদে ফেললেন। বাবা, প্রিয়তাকে নিয়ে বাসায় চলে আসো। তোমাকে সারা সব ফাঁকা ফাঁকা লাগে। তোমার বাবার কথায় রাগ করো না। আয়াজ জোরে নিঃশ্বাস ফেল, শান্ত কণ্ঠে বলল, প্রিয়তা আমার স্ত্রী আম্মু, তার অসম্মান আমি মেনে নিব না। আমার জন্মদাতা পিতা আমার ভালোবাসাকে একান্তই ছেলে খেলা ভেবে নিয়েছে। তিনি টাকার মাধ্যমে আমার ভালোবাসা কিনতে চেয়েছে আম্মু। এতটা অসম্মানের পর কিভাবে ফিরে আসি? আমি কি অপরাধ করেছি বাবা? শাস্তি আমাকে কেন দিচ্ছ? আপনি কোনো অপরাধ করেননি আম্মু। আপনার যখন ইচ্ছে হবে নাজিম চাচাকে বলবেন, তিনি আপনাকে আমার বাসায় পৌঁছে দিবে। আরে কিছু কথা বলে ফোন কেটে দিল আয়াজ। তার বাবা ভীষণ ভালো মানুষ। আয়াজ তাকে অনেক সম্মান করে, কিন্তু তবু তিনি তার প্রিয়তাকে হেলা করেছেন। এর মাফ তখনই হবে যখন সে নিজ থেকে আয়াজকে প্রিয়তার সহিত ঘরে ফিরে আসতে বলবে। আয়াজ যখন ফিরল তখন দুপুর 12টা। প্রিয়তা গালে হাত রেখে বারান্দায় বসেছিল, অপেক্ষা করেছিল আয়াজ আসার। লজ্জার কারণে আয়াজকে কল দিতে পারেনি। ছোট্ট একটা ট্রাক ভর্তি মালপত্র এনে থামলো গেটের সামনে।
প্রিয়তা ভ্রুকুচকে তাকিয়ে দেখতে লাগলো। সোফা, কাভার, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, এত কিছু কোথা রাখবে? প্রিয়তা একবার ঘরে নজর বোলালো। সব কিছু ধরবে, তবে একটু গাদাগাদি হবে। গোছগাছ করতে করতে 3টা বেজে গেল। খাওয়া দাওয়া হয়নি, রান্নাটাও করা হয়নি। ঘামে আয়াজের শার্ট ভিজে চুপচুপ করেছে। প্রিয়তা রান্নাঘরে গেল, লেবু দিয়ে 1 গ্লাস শরবত করলো। আয়াজকে শরবত দিতেই আয়াজ বাঁকা চোখে তাকালো, মিষ্টি হেসে বলল, ধন্যবাদ বউ। এই সামান্য কথাতেও প্রিয়তার গাল কেমন লাল হয়ে উঠল। আয়াজের মুখের বউ কথাটা তার ভীষণ প্রিয়। মুখের ভেতর আলাদা রকম শান্তি লাগে। স্কুল ছিল না, বরকে সময় দিতে? আয়াজের কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় প্রিয়তা, ছোট করে উত্তর দেয়, ছিল, ছুটি নিয়েছি 2 দিনের। প্রিয়তার কান গরম হয়ে গেল। ছেলেটা সবসময় তাকে লজ্জা ফেলার চেষ্টা করে। প্রিয়তাকে পেটে দেখে আয়াজ প্রগাঢ় হাসলো, কথা ঘুরিয়ে বলল, রান্না তো হয়নি, ঝটপট ফ্রেশ হয়ে নিন, বাইর থেকে খেয়ে আসবো। হাঁটার মাঝে ঘাড় ঘুরিয়ে প্রিয়তা বারবার আয়াজের পানে তাকাচ্ছে, আবার নিজেকে দেখছে। কখনো বা নীরবে দুজনের হাইট মাপছে। সে আয়াজের থেকে অনেকটাই খাটো। মেয়ে হিসেবে যথেষ্ট লম্বা হলেও আয়াজের কাঁধ সমান তার হাইট। ফুচকা খাবেন? প্রিয়তার পেট ভরা, তবুও সে এমন সুন্দর অফার মিস করতে চাইল না। মাথা ঝাঁকাতেই আয়াজ তার হাত ধরে রাস্তা পার হলো। প্রিয়তা আবারও মুগ্ধ হয়ে তাকালো আয়াজের পানে। কত যত্নশীল ছেলেটা! তার মনের মাঝে প্রেমের হাওয়া বইতে লাগলো। এই ছেলের প্রেমে তো সে বহু আগেই পড়েছে, তবুও নতুনভাবে যেন সে প্রেমে পড়েছে। প্রিয়তা বেশি ঝাল খেতে পছন্দ করলেও আয়াজের জন্য তা পারল না। আয়াজের চোখ রাগানিতে ভদ্র মেয়ের মতো অল্প ঝালে 1 প্লেট ফুচকা নিল। আয়াজ খেলো না। তুমি কেন খাচ্ছ না? এসব আনহাইজিনিক ফুড আমি পছন্দ করি না। প্রিয়তা মুখ বাঁকালো, তেরা চোখে তাকে খোঁচা দিল। নিজে খাও না, কিন্তু বউকে তো বেশ খাওয়াচ্ছ। তাড়াতাড়ি মেরে অন্য একটা বিয়ে করার ধান্দা, বেশ বুঝছি আমি। আয়াজ শীতল চোখে তাকালো, কোনো কথা না বলে প্রিয়তার হাত থেকে প্লেট কেড়ে নিল। প্রিয়তা সবে 3টা ফুচকা খেয়েছে, বাকি ফুচকা প্লেট কাট করে ময়লার বালতিতে ফেলে দিল আয়াজ। প্রিয়তা চেঁচিয়ে উঠল, এই কি করছো? খাবো তো। আয়াজ বাঁকা হাসলো, তার ছেলে করে বলল, যদি মরে যান, দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে নেই আমার। প্রিয়তা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এভাবে ফেসে যাবে বুঝতে পারিনি। খুব আফসোস হলো। অমর কথাটা বলা কি খুব জরুরি ছিল? গাল ফুলিয়ে আয়াজের পিছু পিছু হাঁটতে শুরু করলো। দ্বিতীয়বার আর সে এই ছেলের পেছনে লাগবে না। পেপার হাতে গম্ভীর হয়ে বসে আছেন তরিকুল সাহেব। শাকিলা উসখুসভাবে পায়চারি করছে। এত বছরের সংসার, এখনও তিনি স্বামীর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তার উৎকণ্ঠা চোখের আড়াল হলো না তরিকুল সাহেবের। তিনি আর চোখে অবলোকন করে বললেন, কিছু বলবে? শাকিলা সাহস পেল, এগিয়ে এসে পাশে বসলো। ধরে আসা গলায় বলল, ছেলেটার খোঁজ নিয়েছেন? আয়াজের কথা স্মরণ হতেই চোয়াল শক্ত হলো তরিকুল সাহেবের। হাতের পেপারটা তৎক্ষণাৎ বন্ধ করে জ্বলন্ত চোখে চাইলেন। তীব্র রাগ নিয়ে তিনি হুঙ্কার ছাড়লেন, তোমার ওই অভদ্র বেয়াদব ছেলের কথা আমায় বলবে না। কতটা অবাধ্য হলে এভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায়, আমার সম্মানের কথা একবারও ভাবলো না। শাকিলা বেগম অসহায় মুখে তাকালেন, অনুনয় করে বললেন, ছোট, না বুঝে ভুল করে ফেলেছে, আপনি এভাবে রাখলে মানায়? তরিকুল সাহেব বিরক্ত নিয়ে স্ত্রীর দিকে চাইলেন, কণ্ঠে বিরক্তি ঢেলে বললেন, তোমার ছেলে যে ছোট, বিয়ে করার সময় মাথায় ছিল না তার? তুমিই বা কোন আক্কেলে ছোট ছেলের বউকে ধেই ধেই করে বরণ করতে গেলে? বোঝাতে পারলে না সে ছোট, বিয়ে করার বয়স হয়নি? শাকিলা হতাশ হলেন। বাপ ছেলে কেউ কারো থেকে কম না। এভাবে চললে এই শেষটা কিভাবে হবে? সে তো মা, সন্তান বাড়ির বাইরে আছে, কি অবস্থায় আছে তা নিয়ে দুশ্চিন্তায় দুদণ্ড স্থির থাকতে পারছেন না তিনি। একটা মাত্র ছেলে, একটু না হয় অবাধ্য হয়েছে, তাই বলে এভাবে বের করে দিতে হবে কেন? চোখ জ্বলে উঠল তার, ভীষণ অভিমান হচ্ছে তার। ছেলেটাও বা কম কিসের? বাপ বলো অমনি সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের কথা একবারও ভাবল না। শাকিলা শব্দ করে রুমের দরজা বন্ধ করলেন। ছেলে বাড়ি ফিরলে তবেই এই দরজা খুলবে, অন্যথায় সে রুমের বাইরে 1 পাও ফেলবে না। আর নাইবা খাবে, দেখা যাক পানি কত দূর গড়ায়। রোজ ঝলমলে সকাল, প্রিয়তার অফ পিরিয়ড চলছে। আয়াজকে কয়েকবার কল করে পেল না। প্রিয়তা এদিক তেমন পাত্তাও দিল না, হয়তো ব্যস্ত আছে। প্রিয়তার মুখ উজ্জ্বল লাগছে খুব, কারণ কি? প্রিয়তা তাকালো। তার সামনে ডেস্ক থেকে শর্মিলা ম্যাম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে প্রশ্ন করেছে। তিনি স্কুলের সব থেকে সিনিয়র, বয়স চাকরি দুদিক থেকেই, তাছাড়া ভীষণ মিশুক। কেমন হেসে হেসে কথা বলে, দেখলেই মন ভালো হয়ে যায়। বিয়ের কথা বলে কি সে সবাইকে একটু চমকে দিবে? কিন্তু হাতে টাকা নেই,
এভাবে তো বলা যায় না। তাই সে চেপে গেল। মিষ্টি হেসে বলল, আমার হাসতে মানা? তা নয়, তবে তোমার হাসি তো ধূমকেতুর মতো। বউ অপেক্ষার পর দেখা মেলে, তাই কিউরিয়াস। প্রিয়তা মুচকি হাসল, কোনো জবাব দিল না। কী বা জবাব দিবে? আজ বহুদিন পর নিখিলের সাথে দেখা, অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেল। কেমন আছেন ম্যাডাম? আপনাকে হারকিন জ্বালিয়ে খুঁজলেও তো খোঁজ পাওয়া যায় না। অনেকটা টিটকারি করে বলল নিখিল। প্রিয়তার মন আজ ভীষণ রকম ভালো। মন ভালো উপলক্ষে নিখিলের এই সামান্য কথাকে গায়ে মাখালো না সে। সৌজন্যমূলক হেসে বলল, এই একটু ব্যস্ত ছিলাম মাত্র। এটাই বাস্তব যে সামান্য মেসেজ ওপেন করার সময়টাও হয়নি। নিখিলের কণ্ঠ জুড়ে হতাশা, বুকের ভেতর চাপা কষ্টগুলো অভিমান হয়ে বের হতে চাইল। নিখিল রুখল। তার সামনের এই রূপবতী রমণীর কৃষ্ণমতা নেই তার হৃদয়ের ব্যথা অনুভব করার। তার অভিমানগুলোকে হয়তো সে অবহেলায় উড়িয়ে দেবে, ঠিক যেভাবে মেয়েটার মোবাইলের এক অংশে তার পাঠানো মেসেজগুলো পড়ে রয়েছে নিদারুণ অবহেলায়। নিখিল ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, মুখে মিথ্যা একটু করে হাসি ঝুলে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এক কাপ কফি একসাথে বসে খাওয়ার মতো বন্ধুত্বটুকু আছে নিশ্চয়ই। আমার যদি আরও একটা হৃদয় থাকতো, সেখানে হয়তো আপনাকে দেওয়ার মতো বিন্দু জায়গা অবশিষ্ট থাকতো না। আমার পিচ্চি বরটা জানেন তো ভীষণ হিংসুটে। দুটো হৃদয়েই থাকতো তার রাজত্ব। আপনি তখনও কষ্ট পেতেন, এখনও পাচ্ছেন। এটা আপনার ডেস্টিনি, যা হয়তো আপনি চেয়ে এনেছেন। প্রিয়তা নিখিলের আকুতি ভরা দৃষ্টি দেখল, মনে মনে দীর্ঘশ্বাস ফেলে সম্মতি জানালো। প্রিয়তার বলতে ইচ্ছা হলো, মানুষের ডেস্টিনি সত্যি অদ্ভুত। কেউ জানে না তার ভাগ্যে কী আছে, কি হবে বা হতে চলেছে। প্রিয়তাও কি জানতো সে তার অতি বৈরক্তিকর এক পিচ্চিকে এতটা ভালোবেসে ফেলবে, কিংবা তার সাথেই ঘর বাঁধবে? কিন্তু সেটাই হয়েছে। এমন অপ্রত্যাশিত ঘটনা নিত্যদিন ঘটছে মানুষের জীবনে। কিছু ঘটনা খুব নাটকীয়ভাবে ঘটে, যা নিঃসন্দেহে কোনো অস্কারপ্রাপ্ত সিনেমাকে হার মানাবে, ঠিক প্রিয়তার জীবনের গল্পের মতো করে। এই রেস্টুরেন্টে প্রিয়তা আগেও এসেছে, নিখিলের সাথেই এসেছে। এখানে কফিটা ভালো, পরিবেশটাও ভীষণ সুন্দর। এমন নীরব পরিবেশ আয়াজের ভীষণ পছন্দ। প্রিয়তা চট করে ভাবলো আয়াজকে সাথে নিয়ে এখানে একদিন আসবে। দুজন এই নীরব পরিবেশ কিছুটা সময় পার করবে। কফি এসেছে। প্রিয়তা তৃপ্তি নিয়ে কফিতে চুমুক বসালো, উদাস গলায় বলল, আপনার বোধহয় একটা বিয়ে করে ফেলা উচিত নিখিল। এভাবে অন্যের বউয়ের পেছনে ছোটা মোটেই শোভনীয় নয়। নিখিল প্রিয়তার কথা বুঝল না, প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো। প্রিয়তার মায়া হলো। মানুষের হৃদয় ভাঙতে ভীষণ রকম দুঃখ অনুভব হয়, তারও হচ্ছে। প্রিয়তা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো, মনে মনে কথা সাজিয়ে নিল, কিন্তু বলার সময় এলোমেলো অগোছালো হয়ে গেল। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে। নিখিল আগ্রহ নিয়ে চাইল। হৃদয়ের মাঝে সামান্য ভাঁজের সৃষ্টি হলো। নিখিলের আগ্রহকে প্রাধান্য দিয়ে প্রিয়তা ঝটপট বলল, বিয়ের মতো অত্যন্ত চমৎকার একটা কাজ আমি করে ফেলেছি। এদিকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রিয়তা সোজা হাঁটতে শুরু করেছে। বাসের জন্য তাকে আর না হলেও 10 মিনিট অপেক্ষা করতে হতো। অদ্ভুতভাবে আজ একা থাকতেও ভীষণ আনন্দ অনুভব হচ্ছে। নিখিলকে সবটা জানাতে পেরেও নিজেকে হালকা লাগছে। হয়তো সে একটু কষ্ট পেয়েছে, কিন্তু একসময় ঠিক হয়ে যাবে। প্রিয়তার আজকাল নিজেকে সুখী মানুষ মনে হয়, সম্পূর্ণ লাগে নিজেকে। টোনাটুনির সংসার তার ভীষণ পছন্দ হয়েছে। ছোট হাঁড়িতে করে ভাত রান্না, একটা মুরগি, এক পদের মাছ আর সবজি দিয়ে সপ্তাহ পার করা, এসব যেন ভীষণ ইন্টারেস্টিং ঠেকছে তার কাছে। খুব বেশি বিলাসিতা নয়, আবার অভাবও না। একদম স্বচ্ছ স্বাচ্ছন্দ্যের সংসার তার। তার নিজ হাতে গড়া নিজের সংসার। শীতের আমেজ পড়ে গিয়েছে। বিকেল হতে ঠান্ডা ঠান্ডা বাতাস শরীর মন দুটোকেই শীতল করে দিচ্ছে। প্রিয়তার অবশ্যই শীতলতাটা ভীষণ অপ্রিয়। কাজে বড্ড আলসেমি অনুভব হয়, চোখ জুড়ে শুধু ঘুম ঘুম পায়। ভোরে উঠে স্কুলে যেতে প্রায় শরীর আর মনের সাথে যুদ্ধে নামতে হয়। তখন মন চায় বাচ্চাদের বলতে, তোমাদের ছুটি, পুরো শীতকাল জুড়ে তোমরা কেবল ঘুমাবে। তোমাদের দায়িত্ববান শিক্ষিকা হিসেবে আমিও অত্র কাজ যথাযথভাবে সম্পন্ন করব। আয়াজ দুপুরে বাসায় ফেরেনি। একটা চাকরির ইন্টারভিউ ছিল। প্রিয়তা চিন্তিত হয়ে ডায়াল করলো আয়াজের নাম্বারে, কিন্তু অফ বলছে। প্রিয়তা মন খারাপ করলো। এভাবে গায়েব হওয়ার মানে কি? আয়াজ জানে না প্রিয়তা তার জন্য অপেক্ষা করছে। তার লেট প্রিয়তাকে কতটা টেনশন আর পীড়া দেয় তা সে বোঝে না। আয়াজ যখন ফিরল তখন রাত 10টা। কাঞ্চত শরীরটাকে টেনে দ্বিতীয় তলা অবধি তুলতে তার ভীষণ কষ্ট হলো।
পরিপাটি মানুষটা চেহারা বেশ কেমন বিধ্বস্ত অবস্থা। পরপর দুবার বেল দিতে দরজা খুলে গেল। প্রিয়তা দরজা খুলে চুপ করে পাশে করে দাঁড়িয়ে রইল। ভুল করে একবার চাইল না আয়াজের পানে। আজ তার মন ভীষণ খারাপ। আয়াজ প্রিয়তার দিক তাকিয়ে অল্প হাসার চেষ্টা করলো। ক্লান্ত মুখে শুকনো হাসি ঝুলিয়ে প্রশ্ন করলো, খেয়েছেন? প্রিয়তা এ কথার উত্তর দিল না। রান্নাঘরে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার গরম করছি। আয়াজ ব্যথিত হলো। ব্যথাত দৃষ্টিতে প্রিয়তার পানে চাইল, কিন্তু পাষাণ রমণী মুখ তুলে চাইল না। না দেখলো আয়াজের করুণ সে দৃষ্টিকে। আয়াজ লম্বা করে বেডে শুয়ে পড়ল। মাথাটা ধরেছে খুব। গলা উঁচিয়ে সে প্রিয়তাকে ডাকলো। 1 কাপ কফি হবে? জবাব এলো না। আয়া চোখ বন্ধ করলো। চাকরিটা তার হয়নি। চাকরির সন্ধানে তার এক বন্ধু মামার সাথে দেখা করতে মিরপুর গিয়েছিল। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে তবে তার দেখা পেয়েছে। সেখান থেকে বের হতে জানতে পারে শাকিল অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। সেই অবস্থাতেই সে হাসপাতালের উদ্দেশ্যে ছুটেছে। আল্লাহর রহমতে তেমন কিছুই হয়নি। না খেয়ে থাকার কারণবশত দুর্বল হয়ে সেন্স হারিয়েছে। স্যালাইন দিয়েছে ডাক্তার। আজ রাত থেকে কাল তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। সকাল থেকে এক নাগারে এত দৌড়াদৌড়িতে হাঁপিয়ে উঠেছে সে। তাছাড়া দুপুর থেকে পেটে কিছুই পড়েনি। কফি নাও। আয়াজ চোখ মেলল। প্রিয়তা এখনও তার দিকে না তাকিয়ে দাঁড়িয়ে আছে। বউয়ের অভিমানটা তার ভালো লাগে না। আয়াজ ধীরে উঠে বসলো। প্রিয়তার হাত থেকে কাপ নিয়ে তার হাতে ধরে কাছে টেনে বসালো। যত্ন করে কানের পেছনে চুল গুজে দিল। আদুরেভাবে বলল, এত অভিমানের কারণ? প্রিয়তা জবাব দিল না। আজ সে পণ করেছে আজের কোনো মিষ্টি কথা সে ভুলবে না। আয়াজ মুচকি হাসলো। সে জানতো উত্তর পাবে না সে। এতদিনে প্রিয়তার এসব স্বভাব সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত হয়েছে সে। মা অসুস্থ প্রিয়, হসপিটাল অ্যাডমিট। হঠাৎ করে খবর পাওয়ায় বিচলিত হয়ে পড়েছিলাম। আপনাকে জানানোর কথা মাথায় ছিল না। প্রমিস, আর এমন হবে না। প্রিয়তা চমকালো। মাস হলো মানুষটা অসুস্থ শুনতেই বুকের ভেতর কেমন করলো। যদিও পরিচয় খুব বেশি দিনের না, কিন্তু অল্পতে মানুষটা কেমন করে যেন প্রিয়তার প্রিয়র তালিকায় নাম করে নিয়েছে। প্রিয়তার চোখ ছলছল করে উঠল। তার মন খারাপ হলো ভীষণ রকম। তার মুখে আধার নামতে দেখে আয়াজ তাকে নিশ্চিত করলো তিনি সুস্থ আছেন। তবুও প্রিয়তার অশান্ত মনটা শান্ত হলো না। আপনি আমার যত্ন নিচ্ছেন না বউ? তোয়ালে হাতে বাথরুমে দরজার সামনে দাঁড়িয়ে কথাটি বলল আয়াজ। সদ্য গোসল করায় চুল থেকে টুপটা পানি পড়ছে। উদম দেহটাতেও পানিকণা বিন্দু বিন্দু আকারে জলজল করছে। কয়েক সেকেন্ডের জন্য হলেও থমকালো প্রিয়তা। প্রেম সাগরে উপচে পড়ল ঢেউ। এত সুন্দর কেন? প্রিয়তা জানে আয়াজ ইচ্ছা করেই এরূপে তার সামনে দাঁড়িয়েছে। তবু সে নিজেকে আটকাতে পারল না। যাকে বলে নিজ পায়ে কোড়াল দেয়া, তেমনটাই করল সে। তার অবদ্ধ চোখ দুটো স্থির হয়ে রইল আয়াজের উদম বুকের দিকে। আয়াজ ক্রুর হাসল। এগিয়ে এসে তোয়ালে প্রিয়তার দিকে ছুড়ে দিল, শুধালো, তাকিয়ে না থেকে পতি সেবা করুন। বেহেশতে যাওয়ার কত শত পথ দেখেছেন, তবু আপনারা মেয়ে জাতি আমাদের স্বামীদের মূল্য দিলেন না। কবে বুঝবেন বলুন তো? শেষের কথাটা খানিকটা আফসোস নিয়ে বলল আয়াজ। প্রিয়তা কথা বাড়ালো না। তার বড্ড ঘুম পাচ্ছে। এখন জবাব দেওয়া মানে ঘুমের গলায় ফাঁস লাগানো, যা সে একদমই চায় না। প্রিয়তা আগালো। চুপচাপ বাধ্য মেয়ের মতো আয়াজের চুল মুছে দিতে লাগলো। খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে লেগে পড়েছে প্রিয়তা। নাস্তার সাথে নিয়ে শাশুড়ি মাকে দেখতে যাবে। শাকিলা বেগমের সাথে তার তেমন একটা আলাপ হয়নি, তবুও তার কাছে ভীষণ আপন মনে হয়। কেমন মায়া জাগে। প্রিয়তার একটা মায়ের শখ বহুদিনের। এতদিনে সে একটা মা পেয়েছে। ভাবতে চোখে পানি চলে আসে। সে কবে মাকে হারিয়েছে সে, চেহারাটাও মনে নেই। প্রিয়তা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই পেল না। দুটো সংবাদ আছে, একটা গুড অন্যটা ব্যাড। কোনটা আগে শুনতে চান? প্রিয়তা কপাল কুঁচকে দাঁড়ালো। রান্নাঘরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ। মাত্রই ঘুম থেকে উঠে এসেছে। চোখ মুখ জুড়ে বিস্তার হাসি। প্রিয়তা আগা করে আয়াজকে অবলোকন করলো। সকাল সকাল কোনো ড্রামা স্টার্ট করলো আবার। প্রিয়তা পুনরায় রুটি বেলায় নজর দিল। মুখে বলে, যদি সত্যি কিছু বলার থাকে ঝটপট বলে বিদায় হও, হাতে একদম সময় নেই। আপনাকে জব করতে হবে না, ছেড়ে দিন। প্রিয়তার হাত থেমে গেল। ঘাড় ঘুরিয়ে চোখ পিটপিট করে তাকালো। ছেলেটা নির্ঘাত মাথা খারাপ হয়েছে। পরক্ষণে হেসে দিয়ে বলল, জব ছাড়লে চলবো কি দিয়ে পিচ্ছি ছেলে? আয়াজ রাগ করলো না। হাসি মুখে প্রিয়তার পেছনে এসে দাঁড়ালো। পেছন থেকে হাত গলিয়ে মাঝে আঁকড়ে ধরল। প্রিয়তার নরম কাঁধে থুতনি রেখে মিষ্টি করে হেসে বলল,
একটা জব পেয়েছি প্রিয়তা, একটু কষ্টের, কিন্তু মাস শেষে যা পাবো তা দিয়ে খুব সুন্দর করে হয়ে যাবে। 2-3 মাস এভাবে চলি, ততদিন না হয় একটা ভালো জব খুঁজে নিব। প্রিয়তা মুচকি হাসলো, উত্তর করল না। কিছু কিছু সময় উত্তর না দেয়াই ভালো, পরে না হয় বুঝিয়ে নেবে। ব্যাড নিউজটা কি ছিল? আয়াজ প্রিয়তাকে ছেড়ে দেয়ালে হেলান দিল। ভীষণ রকম মন খারাপ নিয়ে বলল। ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে জবটা হয়নি। প্রিয়তার ভেতর কোনো পরিবর্তন দেখা গেল না। সে আগের মতো রুটি বেলতে বেলতে স্বাভাবিকভাবে বলল, মানুষের অফিসে কাজ করে লাভ নেই আয়াজ, চলো নিজেদের বাড়িতে ফিরে যাই। নিজেদের এত বড় অফিস থাকতে মানুষের হয়ে কাজ করে কি লাভ? আয়াজ ভ্রু কুচকো করলো। প্রিয়তা কি জানে না ও বাড়ি তাদের জন্য নিষিদ্ধ? চাদর গায়ে বাগানের বেঞ্চিতে বসে আছে প্রিয়তা। সকালের মিষ্টি রোদ গায়ে এসে পড়েছে। হালকা ঠান্ডা বাতাস আর রোদ মিলে সুন্দর একটা অনুভূতি হচ্ছে। ভাবি টিকিট খেলবেন? আয়ান ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, খেলার প্রস্তুতি নিয়ে তবে এসেছে। প্রিয়তা ঘুরে বসলো, হাসি মুখে বলল, তো দেবর সকাল সকাল ব্যাট হাতে যে, চাচিমা বুঝি ঘুম? আয়ান মাথা দুলিয়ে হাসলো। মা ঘুম বলেই আমি এখানে, নয়তো এতক্ষণে স্কুলের দ্বিতীয় তলা কর্নারের রুমটা শেষ বেঞ্চে নাক টেনে ঘুমাতে হতো। কথা শেষে আবারও হাসলো আয়ান। প্রিয়তা আকাশ সমান বিস্ময় নিয়ে বলল, সে কি কথা, স্কুল বুঝি ঘুমানোর জায়গা? আয়ানের মুখ ভাব পরিবর্তন হলো না। ব্যাট দিয়ে 6 মারার মতো অঙ্গভঙ্গি করে বলল, সবার জন্য ওইটা পড়াশোনার জায়গা হলো, আমার জন্য একান্তই ঘুমানোর জায়গা। ওইখানে তো আর মা নেই যে আমাকে ঘুমাতে দেখলে দমকে উঠাবে। বলেই হেসে ফেলল আয়ান। প্রিয়তাও ফিক করে হাসলো। ছেলেটা ভীষণ চঞ্চল, ওর চঞ্চলতা ট্রেনের গতিকেও হার মানাবে। মনের দিক থেকেও ভীষণ ভালো। কত সহজে প্রিয়তাকে আপন করে নিয়েছে। কোনো কথা শেয়ার করতে দ্বিধা নেই যেন। প্রিয়তা এ বাড়িতে এসেছে 1 মাস হয়েছে। তরিকুল সাহেব নিজে গিয়ে তার হাত ধরে অনুরোধ করেছিল ফিরে আসার জন্য। সে আর না করে কিভাবে? বাবার মতো মানুষটা চোখের পানি তার হৃদয়কে শিথিল করে দিয়েছিল। তার পরদিনই সব কিছু নিয়ে ফিরে এসেছিল এ বাড়িতে। এ বাড়ির প্রত্যেকটা মানুষকেই প্রিয়তার ভীষণ রকম পছন্দ হয়। প্রিয়তার আজকাল সময় কাটতে চায় না, জবটা ছেড়ে দিয়েছে সে। ওদিকে নজর দিতে গেলে সংসারের প্রতি উদাসীনতা চলে আসে। প্রিয়তা তা চায় না। সে তার মন প্রাণ উজাড় করে দিতে চায় সংসারে। রোজ সকালে আয়াজের জন্য টিফিন রেডি করে দেওয়া তার খুব পছন্দের কাজের মধ্যে একটি। প্রিয়, আমার খাবার রেডি, লেট হচ্ছে তো। আয়াজ হাতের ঘড়ি ঠিক করতে করতে রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়েছে। প্রিয়তা ঝটপট আয়াজের জন্য টিফিন বাটিতে তুলে দিচ্ছে। শাকেলা বেগম প্লেটে পরোটা আর ভাজি নিয়ে এগিয়ে গেলেন। নাস্তা না করে কোথায় যাচ্ছ? আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। নাও হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি, সময় লাগবে না বেশি। আয়াজ হাঁ করলো। শাকেলা বেগম যত্ন নিয়ে ছেলের গালে খাবার তুলে দিতে লাগলো। প্রিয়তা তা দেখে মুচকি হাসলো। মায়ের যত্ন বুঝি এমন মধুর হয়? কাকিমা, তুমি তোমার এত বড় ছেলেকে এখনো গালে তুলে খাইয়ে দিচ্ছ, আর আমি ছোট হওয়া সত্ত্বেও মা আমাকে মাছের কাঁটা বেছে দিতে চায় না। ভীষণ উদাস হওয়ার ভান করলো আয়ান। ছেলেটা মাছের কাঁটা ভয় পায়। অদ্ভুত হলেও সত্যি, মাছের কাঁটা বাছার ভয়ে সে মাছ খেতে নারাজ। ছোট চাচি ওর ভয় দূর করতেই কাঁটা বেছে দিতে যায় না। দুনিয়াতে এত অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর জিনিস থাকতে মাছের কাঁটাকেই কেন ভয় পেতে হবে? এর মাঝেই প্রিয়তা টেবিলে খাবার সাজিয়ে দিল। আয়াজের খাওয়া শেষ হতে এক প্রকার দৌড়ে বের হয়ে গেল সে। দেবরকে উদাস কেন লাগছে? ভেবেছি জেলেনিকে বিয়ে করব, যে মাছ ধরতেই পারে সে নিশ্চয়ই মাছ বাঁচতেও পারবে। কি বলেন ভাবি? প্রিয়তা বিজ্ঞদের মতো মাথা নাড়ালো, সম্মতি জানিয়ে বলল, সে তো অবশ্যই। তাহলে আমার বিয়েটা একটা ব্যবস্থা করে ফেলেন ভাবি। অনেকদিন হলো সরিষার ইলিশ খাই না। হায়নের কণ্ঠে উচ্ছ্বাস। শাকিলা ধমক দিলেন, খাবার টেবিলে এত কথা কেন আয়ান? তোমার মা কোথায়? এখনো ওঠেনি? এর মাঝে তিনি নেমে এলেন। চেয়ার টেনে বসতে বসতে বললেন, রাতে ঘুম হয়নি ভাবি, মাজাটা যা ব্যথা। সকালের দিকে চোখটা একটু বন্ধ হয়ে এসেছিল, এই একটু দেরি হলো। মায়ের কথায় আয়ান ফোড়ন কাটল। হ্যাঁ মা, এই জন্যই রাত 11টার পর তোমার রুমের পাশ থেকে কেউ হাঁটতে পারে না। গরিলার নাক ডাকার মতো অদ্ভুত শব্দ ভেসে আসে। আয়াজের কথায় প্রিয়তা মজা পেল, ঠোঁট টিপে হাসল। শাকিলা বেগম না হাসলেও তার মুখভঙ্গি বলে দিচ্ছে তিনিও হাসি চাপে রেখেছেন। কিন্তু ছোট চাচি তেতে উঠলেন, তুমি বেশ বকবক করছো আজকাল আয়ান, এমন হলে হোস্টেলে পাঠিয়ে দিব। অবস্থা বেগতিক দেখে শাকিলা বেগম কথার জন্য অন্য প্রসঙ্গে চলে গেলেন।
এভাবে তিনি আয়নকে বাঘের কবল থেকে বাঁচিয়ে দিলেন। চোখের পলকে সময়গুলো কিভাবে যেন পার হয়ে যেতে লাগলো। দিন থেকে মাস, মাস গড়িয়ে বছর হতে চলল। প্রিয়তাকে যেন আয়াজ সুখে চাদরে আগলে রেখেছে। কোনো দুঃখ যেন তাকে ছুতেই যায় না। এত এত সুখের মাঝে হঠাৎ করে একটা খারাপ সংবাদ এসে প্রিয়তাকে মুচড়ে দিল। ধূপ করে যেন ভেঙে গেল তার পাশের সুখের দেয়াল। তার মামা মারা গিয়েছে। এমন একটা সংবাদের জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। এতটা বছর ধরে যে মানুষটাকে বটগাছের মতো ছায়া হয়েছিল, তার মাথার উপর সেই মানুষটার মৃত্যুর সংবাদ শোনার মতো ভয়ঙ্কর আর কী বা হতে পারে। প্রিয়তার দুনিয়াটা যেন সেখানেই থমকে গিয়েছিল। তার গগন বিদারী আর্তনাদ ছড়িয়ে পড়ল বাড়ির আনাচে কানাচে। কেঁপে উঠল যেন গহীনে থাকা ক্ষুদ্র প্রাণগুলো। তার কান্না আর আহাজারি সহ্য করতে না পেরে শাকিলা বেগম সমিত আয়াজ প্রিয়তাকে নিয়ে প্রিয়তার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পুরো পথটাই প্রিয়তা কেঁদে কেঁদে চলল। কোনো রকম সান্ত্বনা বাণী পারেনি তার এই কান্নাকে থামাতে। বাড়ি ভর্তি লোক, তবে বাড়িতে কোনো আমেজ নেই, নেই কোনো আনন্দ। সকলে নীরব থেকে তাদের দুঃখ প্রকাশ করেছে। ভিড় ঠেলে প্রিয়তাকে নিয়ে এগিয়ে গেল আয়াজ। এতটুকু পথ আসতে আসতে মেয়েটা কেমন নেতিয়ে পড়েছে। সুজলা এলো চুলে বিধ্বস্ত হয়ে বসার রুমে বসে আছে। তাকে ঘিরে ধরে আছে আর 6 কি 7 জন মহিলা। পাশেই তুলি পানির জগ হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন পাথরের মতো হয়ে গেছে। এত ভিড়ে কেউ হয়তো মেয়েটার দিকে নজর দিতেই সময় পায়নি। রত্নাকে কোথাও দেখা গেল না। প্রিয়তাকে দেখা মাত্রই সুজলা চিৎকার করে উঠল, এই বান্দিজি, তুই কেন আসছিস? বের হ আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বের হ। সুজলা এমন দিনও এই আচরণ করবে এমনটা বুঝতে পারেনি আয়াজ। শাকিলা বেগম তবদা গিয়ে ছেলের দিকে তাকালেন। তিনি এসবের কিছুই বুঝতে পারছেন না। এর মাঝে প্রিয়দা কেঁদে উঠল। সুজলার পা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। মামি এভাবে বলো না, আমি থাকতে আসিনি মামি। মামাকে একবার দেখেই চলে যাব। আমি আর কখনো আসবো না, বিশ্বাস করো। প্রিয়তার এই আহাজারির পাথর নরম হলেও সুজলা নরম হলো না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কখনো শুধরায় না। কোনো পরিস্থিতি পারে না তাদের জঘন্য রূপ থেকে তাদের বের করে আনতে। সুজলাও তাদের মধ্যে একজন। আয়াজ এমন জঘন্য মহিলার সাথে তর্কে যেতে চায় না, তাই এক প্রকার জোর করেই প্রিয়তাকে সাথে নিয়ে বের হয়ে আসে। পৃথিবীতে যদি খারাপ মানুষের কাউন্টিং করা হয় তবে এই মহিলাই হবে প্রথম, এমনটাই ধারণা আয়াজের। ফিরে আসার পর গুমুট হয়ে পড়েছিল প্রিয়তা। আয়াজ শত চেষ্টা করেও প্রিয়তার সাথে কথা বলতে পারেনি। এক পর্যায়ে হাল ছেড়ে দিল। থাক না কিছুটা সময় নিজের মতো। মন খারাপের দায়িত্ব হলো সপ্তাহখানেক বাদে প্রিয়তা রান্নাঘরে এসেছে শাকিলা বেগমের সাথে রান্না করতে। বোমার এই কাজে শাকিলা ভীষণ খুশি হলো। এ কয়দিন মেয়েটা রুম বন্ধ করেছিল, তাতে যেন বাড়িটাও আধারে তলিয়েছিল। মা বাবা আজ বাসায় আছেন? হ্যাঁ, আজ অফিসে যাবেন না শুনলাম। প্রিয়তা সুন্দর করে 1 কাপ লাল চা বানালো। আর তার হাতের চা তরিকুল সাহেবের বেশ পছন্দ। এ সময় তিনি বাড়িতে থাকলে স্টাডি রুমেই থাকেন, তাই প্রিয়তা সেদিকে পা বাড়ালো। বাবা আসবো? তরিকুল সাহেব বই থেকে চোখ সরিয়ে তাকালেন। প্রিয়তাকে দেখা মাত্র তার মুখে হাসি ফুটল। হেসে বলল, মা যে, আসো আসো, কতদিন বাদে মুখখানা দেখলাম। প্রিয়তা মুচকি হাসলো। চা এগিয়ে দিতে তিনি চায়ের কাপ নিয়ে তৃপ্তি নিয়ে চুমুক বসালেন। উৎসাহ নিয়ে বললেন, জানো মা, তোমার হাতের চায়ের স্বাদ একদম আমার আম্মার বানানো চায়ের মতো। আলাদা একটা তৃপ্তি আছে। প্রিয়তা কথা জানে। যতবার প্রিয়তা তাকে চা দেয় প্রত্যেকবার তরিকুল সাহেব অতি আগ্রহ নিয়ে তাকে এই একই কথা শোনায়। প্রিয়তার এতে বিরক্ত লাগে না। বিষয়টা তার খুব অদ্ভুতভাবে ভালো লাগে। সকাল সকাল প্রিয়তার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে এলো। মাথাটা ধরে গেছে। উঠে বসে গরম চোখে আয়াজের দিকে তাকালো। কতবার না করেছি এত সাউন্ড দিয়ে টিভি না দেখতে। আমাকে কি একটু ঘুমাতেও দিবে না? আয়াজ করুণ চোখে তাকালো। তার কোলে বসে আছে 3 বছর বয়সী আজরা, যে কার্টুন দেখে কিলকিল করে হাসছে। প্রিয়তা কি বলবে খুঁজে পেল না। এতদিন শুধু আয়াজ ছিল, এখন তো তাকে জ্বালানোর জন্য আরও একজন আছেন। এরা বাপ মেয়ে মিলে তার জীবনটা নিমপাতা করে তুলেছে। আপনি আমাদের শত্রু কেন ভাবছেন বউ? আমরা তো একটু কার্টুন দেখছি মাত্র, তাই না মাম্মা? মাথা দুলালো আজরা। ছোট ছোট করে বলল, মাম্মাম সত্যু। আয়াজ ফিক করে হেসে ফেলল। গালে চুমু খেয়ে বলল, চলো আমরা ঘুরে আসি, মাম্মা এখনই নয়তো পিটুনি দিবে। যাওয়ার পূর্বে আয়াজ প্রিয়তার উদ্দেশ্যে একটা কিস ছুড়ে দিল, যা দেখা মাত্র প্রিয়তার চোখ গরম করে তাকালো। কিন্তু ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেয়ে সহ আয়াজ বের হয়ে গেল। প্রিয়তা সেদিকে তাকিয়ে হাসলো। এখন আর তার ঘুম হবে না। আজরা দেখতে অনেকটা আয়াজের মতো হয়েছে, একদম বাপকা বেটি, স্বভাবও বাপের মতো।
বদ মেজাজি এক রুখে ধরেন। এই ছোট বয়সের মেয়ের এত জেদ, বড় হলে যে কি হবে। মায়ের থেকে বাপের সাথে তার ভাব বেশি। প্রিয়তার মাঝে মধ্যে মনে হয় সে ভুল করে এই দুজনে দুনিয়া চলে এসেছে, কিন্তু মেয়েটা তার ভীষণ মিষ্টি, সাথে মেয়ের বাপটাও। দুজনকে দেখলে কেবল দেখতেই মন চায়। এত আদুরে কেন তার প্রিয় মানুষগুলো।